বর্তমানে দুনিয়াতে এমন একটি সিচুয়েশন চলছে, সম্পূর্ণ আরব কান্ট্রিজগুলির কাছে এত পরিমাণে ধনরাশি থাকা সত্ত্বেও ফিলিস্তিনে ঘটে যাওয়া ঘটনাটির উপরে কেউই আওয়াজ তুলছে না। ঠিক এরকম অবস্থায় কাতার এমন একটি কান্ট্রি যে সর্বপ্রথম প্রতিটি দেশের লেজেন্ডদেরকে একত্র করে এই পুরো ঘটনাটির উপরে প্রথম আওয়াজ উঠিয়েছেন। Including Egypt, Jordan and Qatar are coming together. এবারে প্রশ্ন হলো, এই আরব কান্ট্রিজগুলি ওয়েস্টার্ন কান্ট্রিজদের গোলাম আসলে কিভাবে হলো? আজ থেকে প্রায় 100 বছর আগে, মানে অটোমান এম্পায়ার ওসমানী সাম্রাজ্য যখন নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল, ঠিক সেই সময় ব্রিটেন, ফ্রান্স আর বাকি ওয়েস্টার্ন কান্ট্রিজগুলি তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। কিন্তু সবাই এটা ভালো করেই জানতো যে যতক্ষণ না অটোমান এম্পায়ারকে ভিতর থেকে কমজোরি করা হবে ততক্ষণ পর্যন্ত অটোমান এম্পায়ারকে হারানো ইম্পসিবল। এন্ড অবভিয়াসলি তারা সর্বপ্রথম অটোমান এম্পায়ারের সব থেকে বড় মাইনরিটি আরবকে নিশানা বানালো, কারণ তুর্কির লোকেরা প্রায় 400 বছর ধরে দুনিয়ার অলমোস্ট সব আরব কান্ট্রিজগুলির শাসন করছিল। কিন্তু এখন পর্যন্ত, মানে প্রায় 400 বছর ধরে আরবিয়ানরা কখনোই ওসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে কোনো বড়সড় ষড়যন্ত্র করেনি, কেননা ওসমানী সাম্রাজ্য নিজেকে টার্কিশ আম্পায়ার না বরং সকল মুসলিমদের সাম্রাজ্য ভাবত। কিন্তু ওসমানী সাম্রাজ্যের শেষ সময়ে এই আম্পায়ারটি খুবই কমজোরি হয়ে যায়, আর তাদের শেষ এবং পাওয়ারফুল খলিফা সুলতান আব্দুল হামিদ খুবই চেষ্টা করেছিল এই আম্পায়ারটিকে বাঁচানোর। কিন্তু তাদের শেষ সময়ে ওসমানী সাম্রাজ্য ইকোনমিক্যালি খুবই কমজোরি হয়ে যায়, যার জন্য তুর্কির মধ্যে খলিফার বিরুদ্ধে একটি অপোজিট পার্টি ইয়াং টার্কস খুবই দ্রুত এগিয়ে যাচ্ছিল। আর শেষমেশ তাদের পাওয়ার এতটাই বেড়ে গেল যে খলিফা আব্দুল হামিদকে সিংহাসন থেকে বেদখল করে দিল, আর তার ভাই মাহমুদ দাফেদকে খলিফা বানালো, যে শুধুমাত্র নামেই একজন খলিফা ছিল, আর পাওয়ার বলতে তার কাছে কিছুই ছিল না। সকল পাওয়ার শুধুমাত্র ইয়াং টার্কসের কাছে ছিল, যেটি একদম অ্যান্টি ইসলামিক আর ন্যাশনালিস্ট পার্টি ছিল। মানে তাদের মতে তুর্কির সকল কমজোরির কারণ ছিল ইসলাম আর বাকি মাইনরিটিস যেমন আর্মেনিয়া, গ্রিক, আর সব থেকে বড় কারণ ছিল আরব। এই জন্য ইয়াং টার্কস তুর্কির সিংহাসনে খলিফা থাকা সত্ত্বেও তুর্কির আরবি শিক্ষাকে প্রায় বন্ধই করে দিয়েছিল। এই কারণে আরব আর তুর্কির মধ্যে পরিস্থিতি খুবই গরম হতে শুরু করলো। আর এই সময়টির ফায়দা তুলে ব্রিটিশ সোজা আরবিয়ানদের কাছে গেল এবং তাদেরকে বলল যে তোমরা তুর্কির গোলামি কেন করছো? তোমরা তো নিজেরাই কত শক্তিশালী, আর আরব একটি স্বাধীন দেশ হওয়া চাই, আর তোমাদেরকে স্বাধীন করতে আমরা ব্রিটিশ তোমাদেরকে সাহায্য করব। কিন্তু ইংরেজরা ভালো করেই জানতো যে আরবিয়ানরা তাদের কথা তখনই মানবে যখন তাদের কাছে আরবিয়ানদের মধ্য থেকেই একজন খুবই স্ট্রং লিডার উপস্থিত থাকবে, আর যখন সেই লিডারটি অটোমান আম্পায়ারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তখনই সকল আরবিয়ানরা আমাদের কথা মানবে। আর কিছু বছরের মধ্যেই তাদের এই কাজটির জন্য উপযুক্ত একজনকে পেয়ে গেল, যার নাম ছিল শরীফ হোসেন বিন আলী। ইংরেজরা খুবই চিন্তা ভাবনা করে এই লোকটিকে লিডার বানিয়েছিল, কেননা শরীফ হোসেন কোনো সাধারণ মানুষ ছিলেন না, কারণ তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তানার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আর শুধু তাই নয়, বরং শরীফ হোসেনের বংশ বানুর দাদা প্রায় 700 বছর ধরে মক্কা শহরটি কন্ট্রোল করছিল। ইংরেজরা শরীফ হোসেনকে ওয়াদা করলো যে যদি তারা উসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর এই ষড়যন্ত্রে বাকি সকল আরবিয়ানদেরকে নিজেদের সাথে মিলিত করে নেয়, তো ইংরেজরা উসমানী সাম্রাজ্যকে বাদ দিয়ে তাকে মুসলিমদের নতুন লিডার বানাবে, আর ইরাক থেকে শুরু করে মিশর এবং ইজিপ্ট পর্যন্ত এই সকল এলাকা তাদেরকে দিয়ে দেবে। এই সকল কথা যখন শরীফ হোসেন মক্কার লোকেদেরকে গিয়ে বলল, তো মক্কার লোকেরা তাকে ফুল সাপোর্ট করলো। আর এইভাবেই উসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে আরবিয়ানদের প্রথম ষড়যন্ত্র মক্কা থেকে শুরু হয়েছিল, আর আস্তে আস্তে খুবই দ্রুত ছড়িয়ে পড়ছিল। এই সকল ঘটনা 1960 মানে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়কালে ঘটছিল। মানে অটোমান আম্পায়ারের একই সময়ে রাশিয়া, ব্রিটিশ, ফ্রান্স, গ্রিস এই সকল দেশের সাথে একসঙ্গে লড়াই করছিল। এবারে তাদেরকে আরবিয়ানদের সাথেও লড়াই করতে হতো, আর আরবিয়ানদের সাথে ব্রিটিশ এর মতো পাওয়ারফুল সুপার পাওয়ারের সাপোর্টও ছিল। এবং আরবিয়ানদেরকে সাপোর্ট করার জন্য তারা তাদের খুবই ইম্পর্টেন্ট একজন এজেন্টকেও পাঠিয়েছিল, যাকে আজ লরেন্স অফ আরাবিয়া নামেও জানা যায়। আরবিয়ানদের এই ষড়যন্ত্রটি ব্রিটিশরা এতটাই নিখুঁতভাবে কন্ট্রোল করছিল যে লরেন্স অফ আরাবিয়া ইনি ব্রিটিশদের একজন সাধারণ এজেন্ট হওয়ার পরেও আরবে পৌঁছেই তিনি সর্বপ্রথম শরীফ হোসেনের 3 ছেলের ইন্টারভিউ করলো যে এই 3 ছেলের মধ্যে আরবিয়ানদের ষড়যন্ত্রটি কে লিড করবে। তারপর এই 3 জনের মধ্যে তিনি ফয়সালকে বেছে নিলেন, কেননা তার মনে হয়েছিল যে ফয়সালের মধ্যে বিশ্বস্ততার পোটেনশিয়াল অনেক বেশি। ঠিক এইভাবেই কিছু বছরের মধ্যে ফয়সাল ব্রিটিশদের সাহায্যে অটোমান আম্পায়ারের সকল এলাকা ছিনিয়ে নিল। তারপর 1981 মানে ওয়ার্ল্ড ওয়ার 1 এর শেষের দিকে উসমানী সাম্রাজ্য, যা একসময় এত বড় একটা আম্পায়ার ছিল, 1982 এ মাত্র এইটুকু হয়ে গেল। এবারে মিশন শেষ হয়ে গিয়েছিল, আর যেমনটা ইংরেজরা ওয়াদা করেছিল তারা শরীফ হোসেনকে নতুন লিডার হিসেবে গ্রহণ করবে, কিন্তু ইংরেজরা শরীফ হোসেনের সাথে করা সকল ওয়াদা ভেঙে দিল এবং একসাথে বসে বেভ ডিক্লেরেশনে সাইন করে নিল, যাতে আরবদের ভিতরে ইহুদিদের জন্য ইসরায়েল বানানোর নিখুঁত প্ল্যান খুব সুন্দরভাবে বর্ণনা করা ছিল। এটা দেখার পর শরীফ হোসেনের ব্রিটিশদের উপরে ভীষণ রাগ হলো এবং তিনি ফিলিস্তিনকে ইসরায়েল বানানোর সিদ্ধান্ত নিলেন। এবারে এখান থেকে অবস্থা খুবই খারাপ হতে
শুরু করে, কেননা এই সর্বপ্রথম শরীফ হোসেন আর ব্রিটিশ একে অপরের সম্মুখীন হলো। আস্তে আস্তে তাদের বন্ধুত্বটা শত্রুতায় বদলে গেল। এই সকল ঘটনাটির কিছু বছর পরে, মানে আজ থেকে প্রায় 100 বছর আগে 1924-এ মুস্তাফা কামাল আতাতুর্ক এর লিডারশিপ তুর্কির উসমানী সাম্রাজ্য শেষ করে দিল, আর শেষে খলিফা সুলতান আব্দুল মাজিদকে তুর্কি থেকে বার করে দিল। মানে এই প্রথমবার দুনিয়াতে কোনো খলিফা ছিল না, যার কারণে শরীফ হোসেন বিন আলী নিজেকে মুসলিমদের নতুন খলিফা ডিক্লেয়ার করে দিল, কেননা এই পুরো এলাকাটির মধ্যে তিনি সব থেকে পাওয়ারফুল মুসলমান ছিলেন। এবারে ফ্রান্স এইসব থেকে খুবই টেনশনে পড়ে গেল, আর সোজা গিয়ে ব্রিটিশদেরকে গিয়ে বলল, তোমরা কি পাগল হয়ে গেছো? তোমরা মুসলমানদের এমন একজন লিডার দিয়েছো যার ব্যাকগ্রাউন্ড সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি থেকে, এবং সেও মক্কাতে থাকে, আর এখন থেকেই তার মধ্যে এতটাই কনফিডেন্স এসে গিয়েছে যে সে এখন আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধেও যাওয়া শুরু করেছে, যার কারণে ব্রিটিশ শরীফ হোসেনকে সাপোর্ট করা আস্তে আস্তে কমিয়ে দিল। ইসরায়েলের বিরুদ্ধে আর ব্রিটিশদের পক্ষে যাওয়ার পর আরবিয়ানদের মধ্যে শরীফ হোসেনের রেপুটেশন আস্তে আস্তে ভালো হতে শুরু করলো। আর সব শেষে 1924-এ এক নিউজ পেপারে ছোট্ট একটি খবর ছাপানো হলো যে ফরমার উসমানী খলিফা সুলতান মাহমুদ ওহিউদ্দিন শরীফ হোসেনের সাম্রাজ্যকে সাপোর্ট করার ঘোষণা করেছে। যখন ইংরেজরা এই সব কিছু দেখলো, তারা সঙ্গে সঙ্গে বুঝে গেল যে শরীফ হোসেন তাদের কন্ট্রোল থেকে বেরিয়ে গেছে। এই জন্য তারা তাদের সকল সাপোর্ট শরীফ হোসেনের পরিবর্তে তাদের একটি নতুন লিডারকে দিতে শুরু করলো, কেননা নতুন লিডারটি ইংরেজদের সকল কথা শোনার জন্য একদম রেডি ছিল, যার নাম আব্দুল আজিজ বিন সাউদ। নাও ঠিক যেরকম ভাবে শরীফ হোসেন ব্রিটিশদের সাহায্যে উসমানী সাম্রাজ্যকে ভেঙেছিল, ঠিক সেরকম ভাবেই ইবনে সাউদ ব্রিটেনের সাহায্যে শরীফ হোসেনের দলকে ভাঙতে শুরু করলো, আর খুবই দ্রুত এই সকল এলাকা দখল করে নিল। ব্রিটেন আরবিয়ানদেরকে করা সকল ওয়াদা ভেঙে দিল, আর সবশেষে ব্রিটেন শরীফ হোসেনকে গ্রেফতার করে নেয় আর সাইফাসের একটি জেলে ঢুকিয়ে দেয়। ঠিক এরকম ভাবেই ইংরেজরা আরবিয়ানদেরকে করা সকল ওয়াদা ভেঙে দিল, আর আরবিয়ানরা তাদের কান্ট্রিকে একটি ইউনিফাইড কান্ট্রি বানানোর স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে গেল, আর পুরো আরবকে ছোট ছোট কান্ট্রিতে ডিভাইড করে দিল, যাতে তারা সব সময় নিজেদের মতো লড়াই করতেই ব্যস্ত থাকে, আর ইংরেজদের সামনে যেন তারা দাঁড়াতে না পারে। আর এই সেম প্ল্যান তারা ইন্ডিয়াতেও ইমপ্লিমেন্ট করে ইন্ডিয়াকেও দুই ভাগে ডিভাইড করে দিল। ইংরেজরা আরবিয়ান কান্ট্রিগুলিকে অনেকগুলি ছোট ছোট অংশে ডিভাইড করে দিল, আর তাদের লিডার শুধুমাত্র তাকেই বানালো যে ইংরেজদের কাছে সারা জীবনের জন্য বিশ্বস্ত থাকার কসম করেছিল, যার পর আস্তে আস্তে ব্রিটিশ আম্পায়ার তো শেষ হয়ে গেল, কিন্তু আরবিয়ানদের এই সকল কন্ট্রোল ব্রিটিশদের হাত থেকে আমেরিকার হাতে চলে গেল। এবারে আমেরিকা ব্রিটিশদের মতো করেই এই সকল কান্ট্রিজগুলিকে নিজেদের মতো করে কন্ট্রোল করতে লাগলো, এবং মাঝখানে যেই আমেরিকার বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছে, আমেরিকা সেই মুহূর্তে তাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। যেমন কি সৌদি আরবের কিং ফয়সাল, ইজিপ্টের মোহাম্মদ মরেস, নেভিয়ার কাদাফি, আর ইরাকের সাদ্দাম হোসেন, এই লোকগুলিকে আমেরিকা বাকি সবার জন্য বন্দী বানিয়ে ছেড়ে দিল। এই জন্য আজ যা কিছু হয়ে যাক না কেন, আরবিয়ান কান্ট্রিজ কখনোই ওয়েস্টার্নদের বিরুদ্ধে যায় না, কেননা এই সকল কান্ট্রিজগুলিকে বানিয়েছিল ইংরেজরা।